সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে কি? ঠিক আছে, একটু ওয়েট করো, 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, আজকে তোমাদের ইকোনমিক্স হবে, ঠিক আছে? আগের দিন ইকোনমিক্স কি পড়ানো হয়েছিল তোমাদের মনে আছে? স্যার আগের দিন তো ওই 5 ইয়ার প্ল্যান গুলো লিখিয়েছিলেন, ওই ইয়ার অনুযায়ী আর ইন্ডাস্ট্রি কি হয়েছিল এগুলো। তো ওটা তো জিওগ্রাফি আন্ডারই চলে এসেছিল দিয়ে। হুম। দেখো একটা শেয়ার হচ্ছে কিনা একটু দেখো তো। হয়েছে শেয়ার? এইটা আগে পর্যন্ত হয়েছিল, দেখতে পাচ্ছ? এতদূর পড়িয়েছিলাম। এই কোশ্চেন গুলো করতে পেরেছো হ্যাঁ স্যার। সবাই? করেছো? এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেবো। হ্যাঁ স্যার, এটা করা যেতে, হ্যাঁ স্যার করিয়ে দিন এটা। বাকিরা কি বলছো? পড়াশোনা কি করছো বাকিরা, একটু বলো শুনে। কে কি পড়ছো? লাস্ট ক্লাস কারা আমার করেছিল একটু হাত তোলো তো, লাস্ট জিওগ্রাফি ক্লাস কারা করেছিল? আয়ন তো করেছো, আর কে করেছো একটু হাত তোলো দেখি। আর কেউ করনি? মনীষা করনি? স্মিতাশ্রী, মুসানা, তোমরা করনি? স্যার আমি অনেকদিন ক্লাস করিনি। আচ্ছা, মনীষা তো মাঝে মাঝে করে, আমি দেখতে পাই। হুম, যাই হোক, আজকে তোমাদের আগে এইটা পড়ানো হয়েছিল। আজকে এই শর্ট কোশ্চেন গুলো একটু করে নাও, পড়ো। কেউ একজন পড়ো, আমি অ্যান্সার গুলো বলবো, তোমরাও বলবে। একজন পড়ো। দাঁড়াও, 1 মিনিট পর কি আছে তোমাদের। আচ্ছা, ঠিক আছে, পড়ো। দেখতে পাচ্ছ সবাই? শোনাও যাচ্ছে স্যার একটি? অয়ন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ শোনা স্যার যাচ্ছে, শোনা লেখাও যাচ্ছে, যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, আমাদের নেটওয়ার্কে হ্যাঁ, একটু বৃষ্টি হচ্ছে বলে সমস্যা হচ্ছে। ঠিক আছে, পড়ো কোশ্চেন গুলো একটু পড়ো। পড়ো, আমি বলছি অ্যান্সার বলবো। পড়ো। হু ফার্স্ট কনসিভড দি আইডিয়া অফ হুম। প্ল্যানিং ইন ইন্ডিয়া? হুম। সে কে উত্তর হবে হবে স্যার উত্তর? এম এন রয়। Who first conceived the idea of planning in India? এই দেখো, ইনি প্রথম প্ল্যানিং এর কনসেপ্ট।
এক মিনিট দাঁড়াও তো, এক মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি বলতো? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা অ্যান্সার তাহলে কি হবে? কি দেখালাম বলো? এম বিশ্বেশ্বরাইয়া। হুম। স্যার বলছি ওটা অ্যাপ বিফোর ইট ইন্ডিপেন্ডেন্স, যদি স্যার আফটার ইন্ডিপেন্ডেন্স বলা হয় কি করবো ওটা? একটু সাল দেখো। এটা প্রথম কনসেপ্ট 1934 আসে, ক্লিয়ার? ফার্স্ট কনসেপ্টটা কিন্তু 1934 আসে, আর 1945 কিন্তু এম এন রয় কনসেপ্ট, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তাহলে বিফোর আফটার এখানে স্যার মানে বিশ্বেশ্বরাইয়াই বিল্টের, অ্যান্সার হবে। সে বিল্টের কনসেপ্ট দিলে এম এন রয় করবো না বিশ্বেশ্বরাইয়া করবো? আহ, কি বলছো বলো আরেকবার প্রশ্নটা। স্যার বলছিলাম যে আইডিয়া বললে স্যার বিশ্বেশ্বরাইয়া বললেন, স্যার যদি মানে ফরমেশনের হ্যাঁ, কনসেপ্ট দেয় তাহলে স্যার এম এন রয় করবো না তখন বিশ্বেশ্বরাইয়া এম এন করবো? রয় আসবে, তখন এম এন রয় আসবে, বুঝলে তো? আচ্ছা তখন স্যার। এম এন রয় আসবে। ঠিক আছে, পরের কোশ্চেন পড়ো। অন্য কেউ পড়ো, বাকিরা পড়ো, একজন একজন করে পড়ো, তাড়াতাড়ি পড়ো। হুম। কে বলবে? পড়ো 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 স্যার পড়ো। আমি পড়ে দিচ্ছি স্যার। হুইচ প্রেসিডেন্ট অফ হ্যাঁ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কনস্টিটিউটেড দি ন্যাশনাল হুম। প্ল্যানিং কমিটি? সুভাষচন্দ্র বোস। হুম, বুঝতে পেরেছো কেউ সুভাষচন্দ্র এই বোস প্রশ্নটা? প্রেসিডেন্ট ছিলেন, সুভাষচন্দ্র হ্যাঁ, বোস প্রেসিডেন্ট ছিলেন আর চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু। আর ওই সময় কিন্তু প্ল্যানিং কমিশনটা কনস্টিটিউট হয়, বুঝে গেল? আচ্ছা, পরের কোশ্চেন। ইন হুইচ ইয়ার এ সেপারেট সেপারেট ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং এন্ড ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট প্ল্যানিং গড়ে উঠলো? অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়াজ কনস্টিটিউটেড? হুম, হুম, ফর 38। 1944 হবে এটা অ্যান্সার। 1944 সালে গড়ে ওঠে, বুঝতে পারলে? 1944। হুম। ঠিক আছে স্যার। পরের কোশ্চেন। গান্ধীয়ান প্ল্যান, আগের দিন বলেছিলাম গান্ধীয়ান প্ল্যান, যেটা গান্ধীজির মতামতকে নিয়ে, গান্ধীজির চিন্তাধারাকে নিয়ে কে করেছিলেন? হু প্রফাউন্ডেড দি গান্ধিয়ান প্ল্যান? হুম। স্যার শ্রীরাম নারায়ণ আগরওয়াল এম এন রয়। হ্যাঁ, হ্যাঁ, না, শুধু এই তো আগারওয়াল, এই তো, ও সরি, হ্যাঁ এই হ্যাঁ হলো হ্যাঁ, ওটা আলাদা না? হ্যাঁ স্যার। শ্রীমান নারায়ণ আগরওয়াল। আচ্ছা, তারপরে বল। বোম্বে প্ল্যান বলেছিল, বোম্বে প্ল্যানের আন্ডারে কতগুলো ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছিল? বলা হয়েছিল, মেনশনও করে দিয়েছিল বোম্বে প্ল্যানের আন্ডারে। সে বলছে হাউ মেনি আটটা। ইন্ডাস্ট্রি অফ বোম্বে প্ল্যান? হ্যাঁ স্যার 8টা। আটটা। দেখবে এই নোটসটার উপরে লেখাই আছে, তারপরে পড়ো। এই প্ল্যানিং, এই কনসেপ্টটা ইন্ডিয়া কোন দেশ থেকে নেয়? ইউএসএসআর, ওটা ফ্রান্স থেকে সোভিয়েত নিয়েছিল ইউনিয়ন থেকে। ইউএসএসআর। হ্যাঁ, হ্যাঁ, তারপরে পড়ো। ইন হুইচ ইন হুইচ লিস্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্ল্যানিংস আর মেনশনড? তোমরা জানো তো এই স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট? কেউ জানো না এমন কেউ আছো? স্টেট লিস্ট কি, ইউনিয়ন লিস্ট কি, কনকারেন্ট লিস্ট কি?
সে ইকোনমিক প্ল্যানিং সে ইউনিয়ন লিস্ট হবে তো? কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়বে। ইকোনমিক প্ল্যান, রাজ্য সরকার ইকোনমিক প্ল্যানিং করে না? হ্যাঁ স্যার। রাজ্য সরকার স্টেট বাজেট করে না? ঠিক আছে, ফিনান্স ডিপার্টমেন্টটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরও পার্ট আর স্টেট গভর্নমেন্টেরও পার্ট। স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কমন ইস্যুগুলোকেই কনকারেন্ট লিস্টে রাখা হয়। বুঝে গেল? 8 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ এ স্ট্যাটিউটরি বা পলিটিক্যাল বডি হয়েছিল। স্যার অ্যাডভাইসরি বডি হবে তো? না, অ্যাডভাইস না দেয়? স্ট্যাটিউটরি বডি, প্ল্যানিং স্ট্যাটিউটরি বডি, সরি স্যার। স্ট্যাটুটারি বডি নয়, এটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি একটা। কনস্টিটিউশনে মেনটেন করা আছে যে ফিনান্সের কাজ কি হবে, 280 অর্থনৈতিক যেটা ব্যাপার ওইটা কি হবে। বলছেন? হ্যাঁ, হ্যাঁ। স্ট্যাটুটারি বডি কাদের বলে? যেমন ইউজিসি। ইউজিসি হচ্ছে স্ট্যাটুটারি বডি। ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, আমাদের যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে তাদেরকে গ্র্যান্ট প্রদান করে, তারা হচ্ছে স্ট্যাটুটারি বডি। বুঝতে পারলেন? এটা কনস্টিটিউশনাল বডি। তারপরে পড়ো, হু ইজ দি হু ইজ দ্য, ডিফ্যাক্টো চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন? চেয়ারম্যান তো প্রাইম মিনিস্টার। হ্যাঁ, ডিফ্যাক্টো চেয়ারম্যান প্রাইম মিনিস্টার, এটা হবে ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। বুঝতে পারলে? সে ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো বলতে পদাধিকার ডেপুটি বলে বলা হচ্ছে। পদাধিকার বলে, পদাধিকার বলে উনি হন। বুঝে গেল? ডিফ্যাক্টো মানে প্রাইম মিনিস্টার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ডিফ্যাক্টো মানে ফ্যাক্ট হিসাবে কে রোল প্লে করবে ওনার অ্যাবসেন্সে? ডেপুটি চেয়ারম্যান। ক্লিয়ার? আর ডিফ্যাক্টো আর এক্স ফ্যাক্টো মানে হচ্ছে মেন, ডিফ্যাক্টো মানে হচ্ছে তার তার মানে সাব, প্রাইম মিনিস্টার, মানে এক্স বলতে। হ্যাঁ, এক্সপেক্ট হচ্ছে এক্সপো হলে তখন হচ্ছে প্রাইম মিনিস্টার হবে। বোঝা গেল? সবাই পেরেছো অ্যান্সার গুলো? তার উত্তর এইটা হবে। হুম, ঠিক আছে, আমি নেক্সট পেজে যাই। আজকে যেখানে এখানে যেটা তোমাদের পড়াবো, যে ভারতবর্ষের এই যে বাজেট হয় বা ভারতবর্ষের এই যে ইকোনমিক সার্ভে হয়, তার সোর্স অফ রেভিনিউ কি, রেভিনিউটা কোথা থেকে পাই বা আমরা খরচা করি। আমাদের দেশের যে আমাদের দেখো, প্রতি তোমার বাড়ি সংসার চালাতে গেলে কি করতে হয় না, তুমি একটা তোমার টাকার প্রয়োজন হয়, তাই না? তো টাকাগুলো তুমি কোথা থেকে পাও? তুমি যা ইনকাম করো সেটাই হচ্ছে তোমার সোর্স অফ মানি, তাই না? তাহলে আমাদের দেশের রেভিনিউ কোথা থেকে পাই বা সেটা খরচা করি কিভাবে, সেটা আজকে তোমাদের বলবো। এখানে বলেছে দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লিয়ারলি enumerated about the power of central government and union government to raise the disburse of the public fund. দেখো একটু আগে পড়ে আসলে না কনকারেন্ট লিস্ট, তাহলে রেভিনিউ কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ছে তো? ক্লিয়ার হয়েছে? দেখো এখানে মেনশন স্যার। করা আছে কনকারেন্ট লিস্ট হচ্ছে সেই লিস্ট যে লিস্টটা ধরো এডুকেশন, এডুকেশন দেখো কেন্দ্র সরকারেরও কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, রাজ্য সরকারেরও কিন্তু স্টেট ইউনিভার্সিটি রয়েছে। এডুকেশনটা একটা কনকারেন্ট লিস্ট। সেরকম এই যে ফান্ড বা ইকোনমি বা ফরেন যে সময়, সরি, ইকোনমিক যে ফ্যাক্টর গুলো আছে, সেই ইকোনমি কিন্তু এটা হচ্ছে তোমার কনকারেন্ট লিস্টের পার্ট। এটা কি করে, এই ইকোনমিটা মানে ধরো এই যে ডিসবার্স ব্যাপারটা হচ্ছে, আমি কত টাকা, আমার ইনকাম কত এবং সেটা খরচা কিভাবে করবো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার মতো করে বাজেট বানায়, রাজ্য সরকার তার বাজেট বানায়। বলেছে দেখো, মোস্ট অফ দ্য সোর্সেস অফ রেভিনিউ ফর ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সেপ্ট দ্য ফিউ শেয়ারেবল ট্যাক্স অ্যান্ড ডিউটিস। কিছু কিছু ক্ষেত্রে দেখবে, কিছু কিছু ট্যাক্স যেগুলো স্টেট গভর্নমেন্টও পায়, সেন্ট্রাল গভর্নমেন্টও পায়। এরকম বলতে পারবে এরকম কোন ট্যাক্স, একটা ট্যাক্স আছে যেটা স্টেট গভর্নমেন্টও পায় আর সেন্ট্রাল গভর্নমেন্টও পায়, বলতে পারবে নাম কি? স্যার জিএসটি তো দুজনেই পায়। একদম, একদম, জিএসটি। জিএসটি হচ্ছে বেস্ট এক্সাম্পল। বোঝা গেল? তাহলে এটা একটা সোর্স, তাই না? বলছে দ্য বাজেট অফ গভর্নমেন্ট ডিলস উইথ দ্য টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য প্রিভিয়াস এন্ড দ্য টোটাল রেভিনিউ এক্সেপ্ট বাই গ্যারান্টেড ইন দ্য কামিং ইয়ার। আমি কোনো দেশের বাজেট করব, আমি আমি একটা ছোট্ট ফ্যামিলি, আমার পরিবারের বাজেট কিভাবে করব, না আমি বছরে কত টাকা ইনকাম করি, না 1 কোটি টাকা ইনকাম করি,
তাহলে 1 কোটি টাকা ইনকাম করলে আমি তার উপর ডিপেন্ড করে আমি কি কি প্রপার্টি বানাবো, কি কিনবো, কি বাড়াবো, কি করব, সেটা হচ্ছে করি। এই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার যে গভর্নমেন্ট যখন বাজেট করে না, তখন দেখে যে তার কতটা খরচা হচ্ছে, আগের বছর কতটা খরচা হয়েছে, পরের বছর কতটা খরচা হবে, সেটা একটা ওরা এক্সপেক্টেড ভাবে বানিয়ে রাখে। তার বলছে সোর্স অফ রেভিনিউ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু রেভিনিউ দু রকম হয়, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ আর একটা বলা হয় নন ট্যাক্স রেভিনিউ। বোঝা গেল? এবারে ট্যাক্স রেভিনিউটা কোথা থেকে পাবো, নন ট্যাক্স রেভিনিউটা কোথা থেকে পাবো? দেখো, ট্যাক্স রেভিনিউ মানে হচ্ছে যেটা আমরা ডাইরেক্ট ট্যাক্স দিই আবার ইনডাইরেক্ট ট্যাক্স দিই। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? তোমরা প্রত্যেকের বাড়িতে দেখবে একটা যেটা ইনকাম ট্যাক্স ট্যাক্স আছে। প্রদান করে। হ্যাঁ, ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কিরকম দেই? জামা কাপড় কিনছি, জিনিসপত্র কিনছি, আমি খাদ্যদ্রব্য কিনছি, ঠিক আছে? তোমার মনে হলো যে একটু কোনো শপিং মলে গিয়ে কিছু কিনবো, আমি একটু বিরিয়ানি খেয়ে গেলাম একটা 5 স্টার হোটেল থেকে, হ্যাঁ, ও কিন্তু তোমাকে বিল দিচ্ছে, ওখান থেকে জিএসটির টাকাটা কিন্তু দেওয়া আছে। বোঝা গেল? এই ধরনের ট্যাক্স আছে। এছাড়া অনেক ধরনের ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, যে কোনো জায়গায় দেখবে তুমি যে কোনো কিছু করতে চাও তোমাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স হচ্ছে কি না, ট্যাক্স হচ্ছে আমাদের রেভিনিউর একটা সোর্স। বোঝা গেল? এছাড়া যেমন ধরো সেলস ট্যাক্স আছে, সার্ভিস ট্যাক্স বলে না, সার্ভিস ট্যাক্স দিতে হবে। তুমি একটা গাড়ি সার্ভিসিং করতে নিয়ে গেছো, তোমাকে বলবে সার্ভিস ট্যাক্স দিতে হবে, সেলস ট্যাক্স দিতে হবে, এক্সাইজ ট্যাক্স দিতে হবে, কাস্টম ট্যাক্স দিতে হবে। তুমি টোল ট্যাক্স দাও না, তাই না? টোল ট্যাক্স, কাস্টম ট্যাক্স, এই ধরনের ট্যাক্স গুলো দেওয়া হয়। এবারে বলেছে দেখো, ইউনিয়ন এক্সাইজ ডিউটি। এক্সাইজ বলে একটা ডিপার্টমেন্ট আছে ভারত সরকারের, এবং ভারত সরকারেরও ডিপার্টমেন্ট আছে, আমাদের স্টেট গভর্নমেন্টেরও ডিপার্টমেন্ট আছে, এক্সাইজ ডিপার্টমেন্ট। দেখবে এক্সাইজ ডিপার্টমেন্টে কিছুদিন আগে পুলিশ রিক্রুটমেন্ট হলো, তোমরা শুনেছো কিনা জানি না, হয়েছিল কয়েক বছর আগে, বছর 2 হলো। হ্যাঁ, তো তাদের কাজ কি বলতো? এক্সাইজ ডিপার্টমেন্টে যে পুলিশরা থাকে তাদের কাজ কি? জানো তোমরা তারা কি করে? তো বলতে পারবে? জানো? এক্সাইজ বলে যে ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ হচ্ছে কি বলতো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এক্সাইজ ডিপার্টমেন্টের যে বলে যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট কিন্তু অনেকগুলো কাজ করে থাকে। কি কাজ করে থাকে? ধরো আমরা আমাদের যে ফরেন লিকার গুলো হয়, মদের দোকান যাকে বলে, দেখবে ওই যেগুলো হচ্ছে লাইসেন্স বিহীন কিছু মদের দোকান চলে বিভিন্ন জায়গায়, চোরাই ভাবে চলে, তো সেই দোকানগুলোকে কিন্তু কন্ট্রোল করে কিন্তু এই এক্সাইজ ডিপার্টমেন্ট। ঠিক আছে? এবং ওই দোকানগুলো যেগুলো হচ্ছে লাইসেন্স প্রাপ্ত দোকান, ওদের কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে? ওটাই হচ্ছে কিন্তু সোর্স অফ ইনকামের একটা সোর্স, বড় সোর্স। সেই 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 সোর্স, সেই যে টাকাটা কত পার্সেন্ট দেয়, ধরো কোনো একটা জিনিস যদি তুমি 100 টাকায় কেনো, এক্সাইজ ডিপার্টমেন্টের আন্ডারটেকিং যদি ওই প্রোডাক্ট হয়, তাহলে সেখানে তোমাকে 8 থেকে 24% তোমাকে কিন্তু ট্যাক্স দিতে হয়। 8 থেকে 24% মানে যদি জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তাহলে তার মধ্যে 8 থেকে 24 টাকা কিন্তু গভর্নমেন্টকে তোমাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। যেমন তুমি একটা গাড়ি কিনলে, মোটর সাইকেল কিনলে, বা তো এই যে যারা পান মশলা গুটখা খায়, তাই না, তাদের ক্ষেত্রে কিন্তু 24% ট্যাক্স দিতে হয়। বুঝতে পারলে? এবং এটা কিন্তু এই এক্সাইজ রেভিনিউ বলা হয় এটাকে। এটা কিন্তু একটা মানে বড় রেভিনিউর একটা সোর্স। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট এখান থেকে প্রচুর টাকা ইনকাম করে, এবং এই টাকাটা কিছুটা স্টেট গভর্নমেন্টের সঙ্গেও শেয়ার করে। বোঝা গেল? এই এক্সাইজ ডিউটি থেকে কোনো ডাউট আছে কিনা বলো তোমাদের? আছে? নেই? স্যার বলছিলাম আগের কোশ্চেন নিয়ে একটা ডাউট এসে বলবো হ্যাঁ বলো, তাহলে। কি বলো, বলে দাও। এটা নিয়ে কি বলো? স্যার, না স্যার, প্ল্যানিং কমিশন যেটা বললেন স্যার, মানে হুম, কনস্টিটিউশনাল অ্যাডভাইসারি ওইটাতে, স্যার আমার একটু ডাউট ছিল হুম, স্যার, সরি, মানে একটু দেখলাম আর কি। মানে ওখানে হুম। বলছে নাকি স্যার এক্সট্রা কনস্টিটিউশনাল বলছে এক জায়গায়, আর এক জায়গায় বলে অ্যাডভাইসারি, স্যার মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল, যেহেতু দেখো এখানে লেখা আছে, দেখো, কনস্টিটিউশন ইন্ডিয়া হ্যাজ ক্লিয়ারলি এনুমারেটেড দ্য পাওয়ার বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড ইউনিয়ন গভর্নমেন্ট ফর রাইট দ্য ডিসবার্স অফ পাবলিক ফান্ড। বুঝতে পেরেছো? এখানে কিন্তু একদম ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি যে ইকোনমি সংক্রান্ত, এখানে যে কোশ্চেনটা তোমার ছিল,
কোথায় গেল কোশ্চেনটা? এই যে সোশিও ইকোনমিক প্ল্যানিং যেগুলো হয়, দেখো সোশ্যাল প্ল্যানিং আর ইকোনমিক প্ল্যানিং, সোশ্যাল আর ইকোনমিক প্ল্যানিং কি শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট করে? বলো। আজকে না তুমি স্যার, ধরো না কন্যাশ্রী স্যার, একটা দুজনেই প্রকল্প, করে। কন্যাশ্রী একটা প্রকল্প আছে, তাই না? এটা তো হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট একটা প্ল্যানিং। বেটি বাঁচাও বেটি পড়াও, এটাও কিন্তু সোশ্যাল প্ল্যানিং, দুটো কিন্তু ডিফারেন্ট গভর্নমেন্টের কাজ। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা করছে, একটা স্টেট গভর্নমেন্ট করছে। তাহলে ভাবো একটি সোশিও ইকোনমিক প্ল্যানিং গুলো কিন্তু দুটো গভর্নমেন্টই করতে পারে, বুঝতে পারলে? কনকারেন্ট লিস্টে সেগুলোকেই বলবো যে এই কাজগুলো দুজনই করে, তাই না? তো সেদিক থেকে কিন্তু এটার অ্যান্সার হবে কনকারেন্ট লিস্ট। ক্লিয়ার? ডাউট ক্লিয়ার হয়েছে? স্যার ওই স্যার, মানে স্যার এই কনকারেন্ট জন্য লিস্টটা এটাকে স্যার বোঝা বলা গেছে। হয় স্যার তারপরের একটা আছে না স্যার, কনস্টিটিউশনাল বোর্ডে ওই কোশ্চেনটা স্যার, 8-এর কোন দাগেরটা স্যার, 8-এর দাগে? 8-এর দাগেরটা স্যার। হ্যাঁ, এই প্ল্যানিং কমিশনটা কিন্তু এটা কিন্তু হচ্ছে কনস্টিটিউশনাল বডি, প্ল্যানিং কমিশন। এটা কিন্তু স্যার কনস্টিটিউশন। ওখানে হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অথবা অ্যাডভাইসরি বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে অপশন অনুসারে এটা এক্সট্রা কনস্টিটিউশনাল হওয়া উচিত। অপশন অনুসারে যদি এরকম থাকে তাহলে কিন্তু তোমার কনস্টিটিউশনাল করা বেটার। দেখো, এটা কিন্তু প্ল্যানিং কমিশন কিন্তু তোমার গভর্নমেন্টকে অ্যাডভাইস তো অবশ্যই দেয়, অবশ্যই অ্যাডভাইস দেয়, কিন্তু তার থেকে এটা কিন্তু বেশি কিন্তু কনস্টিটিউশনের কাছে বেশি দায়বদ্ধ, বুঝতে পারলে? স্যার কনস্টিটিউশনের কারণ কাছে সে কিন্তু 2014 সালে যখন নীতি আয়োগ করে, তখন তো স্যার কোনো হুম সংবিধান সংশোধন ছাড়াই করে দিয়েছিল ওটা, অ্যামেন্ডমেন্ট ছাড়া। তার মানে নিশ্চয় হুম কনস্টিটিউশনাল বডি হলো তো অ্যামেন্ডমেন্ট করতে হয় একটা। এই জন্য এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, বুঝতে পারলে? এক্সট্রা কনস্টিটিউশনাল বডি মানে হচ্ছে এই যে প্ল্যানিং কমিশনের কিছু কিছু ব্যাপার থাকে, আহ, যেগুলো কিন্তু মানে ওটা তো হচ্ছে তোমার প্ল্যানিং কমিশনটাকে টোটালি অফ করে একদম নিউ আইডিয়া নিয়ে এসছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সেই ক্ষেত্রে কিন্তু ডিজলভ করে দিয়েছিল, বুঝতে পারলে? সেই ক্ষেত্রে ডিজলভ করে দিয়েছিল 2014 সালে, ডিজলভ করে দেওয়া হয়েছিল, বুঝতে পারলে? প্ল্যানিং কমিশন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বইতে তুমি অ্যাডভাইসারি মানে সেই যদি কোনো কোশ্চেনে যদি কনস্টিটিউশনাল বডি অপশন না থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাডভাইজারি করবে, কোনো সমস্যা নেই, নো ডাউট। কিন্তু যদি কনস্টিটিউশন বলে যদি অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশনাল বডি করা উচিত, বুঝতে পারলে? এই অপশনে থাকে মানে এই কোশ্চেনটা কিন্তু দুরকম ভাবে আসতে পারে। ইনক্লুসিভ ফিনান্সিয়াল প্রোগ্রাম অনুযায়ী যেটা করেছিল, কিন্তু স্যার যদি মানে এক্সট্রা কনস্টিটিউশনাল না থাকে তাহলে স্যার কি অ্যাডভাইসারি করব অপশনে? তখন অ্যাডভাইজারি করবে, তখন অ্যাডভাইজারি করবে, ঠিক আছে? তখন অ্যাডভাইজারি করবে মানে তখন সেক্ষেত্রে কোশ্চেনটা ঠিক আছে এরকম স্যার। হতে পারে, প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়া ইজ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, হতে পারে বা এ অটোনোমাস কর্পোরেশন, বা আসতে পারে মিনিস্ট্রি অ্যান্ড অ্যাডভাইজারি বডি, বুঝতে পারলে? সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা এরকম ভাবে আসবে, ঠিক আছে? আর ঠিক আছে স্যার। যদি উম, যদি না যদি অপশনের মধ্যে যদি কনস্টিটিউশন কথাটা থাকে সেক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশনে যাবে, বুঝতে পারলে? এই হচ্ছে ঠিক ব্যাপার। আছে স্যার। মানে অ্যাকচুয়ালি এর কাজটা হচ্ছে মানে প্ল্যানিং কমিশন এক্সট্রা কনস্টিটিউশনাল মানে হচ্ছে পুরোপুরি কনস্টিটিউশন মেনটেন করে না, বুঝতে পারলে? এক্সট্রা কনস্টিটিউশন মানে ব্যাপারটা বুঝতে হবে, এক্সট্রা কনস্টিটিউশন মানে পুরোপুরি কনস্টিটিউশন, মানে এটা এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ডিপেন্ড করবে অপশন অনুসারে। অপশনে যদি এক্সট্রা কনস্টিটিউশন থাকে তাহলে এক্সট্রা কনস্টিটিউশন, এইখানে যেহেতু এক্সট্রা নেই তো এই ক্ষেত্রে অ্যাডভাইসারি করা যেতেই পারে। যদি এক্সট্রা যদি বসে যায় তাহলে কনস্টিটিউশন তুমি করবে, বুঝতে পারলে? ডাউট ক্লিয়ার হলো? মানে এটা তো স্ট্যাটুটারি বডিই নয় কোনো দিক থেকেই, পলিটিক্যাল বডিও তো নয়, কোনো রাজনৈতিক দল নয় এটা। তো সেদিক থেকে যদি এক্সট্রা দেওয়া থাকে তাহলে এক্সট্রা স্যার এখানে কনস্টিটিউশনাল বডি হতে পারে, দ্য নাহলে প্ল্যানিং অ্যাডভাইজারি। কমিশন, এখানে বলছে দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ অনলি স্টাফ এজেন্সি অ্যান্ড অ্যাডভাইসরি বডি অ্যান্ড হ্যাজ নো এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি। হুম, না এত কোনো এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই মানে এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এরকম যে প্ল্যানিং কমিশন হচ্ছে ওয়াজ নাইদার কনস্টিটিউশনাল নট স্ট্যাটুটরি বাট ইট ইজ দ্য এক্সট্রা হ্যাঁ কনস্টিটিউশনাল স্যার, বডি একদম একদম স্যার। and advisory body,
মানে বুঝতে পেরেছো? মানে প্ল্যানিং কমিশন হচ্ছে ওয়াজ নাইদার কনস্টিটিউশনাল নর স্ট্যাটুটারি। মানে আমি পুরোপুরি কনস্টিটিউশনাল বলতে পারি না, পুরোপুরি স্ট্যাটুটারিও বলতে পারি না। যদি এক্সট্রা কনস্টিটিউশনাল থাকে সেক্ষেত্রে এক্সট্রা কনস্টিটিউশনাল হতে পারে, অথবা যদি এক্সট্রা কনস্টিটিউশনাল না থাকে সেদিক থেকে অ্যাডভাইজারি বডি করাটা শ্রেয়। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? চলো নেক্সট জায়গা থেকে। হ্যাঁ স্যার ক্লিয়ার। এরপর তোমাকে যেটা, হ্যাঁ এরপরে যেটা বললাম সেটা হচ্ছে কাস্টম ডিউটি। কাস্টম ডিউটিটা কি? কাস্টম অফিসার থাকে না বিভিন্ন জায়গায়? ভারতবর্ষের 11 ধরনের কাস্টম ডিউটি রয়েছে। 11 ধরনের কাস্টম ডিউটি। প্রতিটা দেশের কিন্তু কাস্টমস অফিসার থাকে। এরা কি করে বলতো? কাস্টমস অফিসারের কাজ কি জানো? কাস্টম ডিউটি যারা করে তাদের কি মনে হচ্ছে? ধরো ধরো তোমাকে আমি একটা সিম্পল উদাহরণ দিই। তুমি ইম্পোর্ট তুমি এক্সপোর্ট ধরো এগুলো। হ্যাঁ ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে ধরো তুমি বিদেশ থেকে একটা ড্রোন কিনে এনেছো। তুমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার একজন পরিচিতরই একদম রিয়েল ফ্যাক্ট, ও খুব ভালো ইউটিউবার, তো আমার পরিচিত খুব। ও ভারতবর্ষ থেকে বাংলাদেশে গিয়েছিল কি নিয়ে? না ওখানে বাংলাদেশে গিয়ে ও বিভিন্ন টুরিস্ট স্পট গুলো আছে, সেই টুরিস্ট স্পট গুলোকে প্রমোট করবে এবং নিজের ইউটিউবে ছাড়বে। সেই উদ্দেশ্যে ড্রোন নিয়ে গেছিল, বুঝে গেল? সেই ড্রোনটিকে কি করলো, ওদের দেশে যখন ফ্লাইট থেকে নেমে বেরোনোর চেষ্টা করছে ঠিক ওই সময় কিন্তু ড্রোনটিকে নিয়ে নেয়। 1.5 লাখ টাকার ড্রোন দুবাই থেকে কিনে নিয়েছে, বুঝতে গেলে? কাস্টম অফিসার নিয়ে নিয়েছে। নিয়ম হচ্ছে যে কাস্টম অফিসার যে এয়ারপোর্টে জিনিস থাকে ওরা। নিয়ে নেয় সেটা কিন্তু খুব সহজ, হ্যাঁ কখনো ফেরত পাওয়া যায় না। দিয়ে ও মোটামুটি ওইখানে 15 দিন থেকে ছোটাছুটি করে, এবং ওর ওখানকার যে অফিসের যে বড় স্টাফ, সে আবার ওর ভিডিও দেখে। হ্যাঁ, ভিডিও দেখে দেখে বলে ওকে একটু হেল্প করে, কিন্তু ড্রোনটা পরে উদ্ধার হয়। বুঝতে পারলে? মানে দীর্ঘদিন ওর একটা মানসিক ভাবে উনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। যাই হোক, তো এই কাজগুলো মানে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড এনি কাইন্ডস অফ ডিউটিস, তো এইগুলো কিন্তু এই কাস্টম অফিসার করে। মানে বিদেশ থেকে ধরো তুমি একটা কোনো দ্রব্য বা পণ্য কিনে নিয়ে এসে সহজে দেখবে এয়ারপোর্টে প্রতি বছর দেখবে কত মানুষ সোনা নিয়ে এসে ধরা পড়ে। দেখবে না? ওদের একটা নিয়ম থাকে, একটা নির্দিষ্ট লিমিটেশন পর্যন্ত আনা যায়, তার থেকে বেশি আনলে কাস্টমস অফিসার ধরে তোমাকে জেলে পুরিয়ে দেবে। বুঝতে পারলে? এগুলো হচ্ছে কাজ, এবং ওইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স পায়। অথবা তোমার মনে হচ্ছে যে দুবাই থেকে আমি সোনা কিনে আনবো, তোমাকে কিন্তু ওর একটা নির্দিষ্ট কত গ্রাম একটা লিমিটেশন আছে, আমার এই মুহূর্তে মনে নেই। ওইটা নিয়ে আসতে হবে এবং প্রপার কাগজ নিয়ে আসতে হবে, তবেই কিন্তু তোমাকে ইন্ডিয়াতে ঢুকতে দেবে, মানে সোনা নিয়ে। নাহলে তোমাকে খুব ঝামেলায় ফেলবে। একবার হার্দিক পান্ডিয়া, তোমরা ক্রিকেটার নাম শুনবে, উনি একবার এনেছিলেন, ওকে একবার ধরেছিল কাস্টমস অফিসার মুম্বাইতে, বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এই কাস্টমস ডিউটি গুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে গভর্নমেন্ট ইনকাম করে। বুঝতে পারো? তোমাকে ফাইন করতে পারে। উনি তো ফাইন দিয়েছিলেন, হার্দিক পান্ডিয়া ওই সময় ফাইন দিয়েছিল খুব ভালো টাকা। হম, এই হচ্ছে ব্যাপার। এরপরে যেটা আছে কর্পোরেট ট্যাক্স। দেখো, কর্পোরেট ট্যাক্স মানে বুঝতে পেরেছো যে এই ট্যাক্সটা প্রোভাইড করে কোনো পাবলিক নয়। এই ট্যাক্সটা প্রোভাইড করে হচ্ছে বিভিন্ন কোম্পানি। বিভিন্ন কর্পোরেট কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স দেয় মানে ধরো যে সমস্ত ফরেন কোম্পানিগুলো ভারতবর্ষে আসে বিজনেস করতে, তারা কিন্তু ভারতবর্ষে একটা খুব ভালো শতাংশ, কিন্তু ভালো হারে কিন্তু একটা ট্যাক্স দেয়। বুঝতে পারলে? আমাদের দেশের কোম্পানি টিসিএস কিন্তু ট্যাক্স দেয় না খুব একটা বেশি, এমএনসি কিন্তু বিদেশি কোম্পানিগুলো। কোম্পানিগুলো, হ্যাঁ এমএনসি যেগুলো কোম্পানিগুলো আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স দেয় ভারতের গভর্নমেন্টকে। বুঝতে পারলে? সেটা কিন্তু এই রেভিনিউটা পুরোটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পায়। বুঝতে পারলে? এই ট্যাক্সটা, এই কর্পোরেট ট্যাক্সটা দেখা গেছে এই যে রিসেন্ট 2020 পর থেকে এই কর্পোরেট ট্যাক্সটা কিন্তু ভারত কিন্তু খুব একটা বেশি পায়নি বা পাচ্ছে না। কেন জানো? বলতে পারবে? সে ভারতেই তো অনেক কোম্পানি তৈরি হয়ে যাচ্ছে, বিদেশ থেকে খুব কম আসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে আমি যদি সিম্পল উদাহরণ দিই, তোমরা যেটাকে বলতে রিয়েলমি, এমআই বা হচ্ছে পোকো, রেডমি, এই ধরনের কোম্পানিগুলো, এগুলো তো সব চাইনিজ কোম্পানি। দেখবে এখন ফোনটা কিনলে কিন্তু প্যাকেটের উপরেই লেখা আছে মেড ইন ইন্ডিয়া।
এখন ভারত সরকার বলেই দিয়েছে যে তুমি বিদেশের কোম্পানি হতে পারো, তোমাকে কিন্তু ইন্ডাস্ট্রি আমার এখানেই করতে হবে। তুমি বাইরে থেকে র ম্যাটেরিয়াল আনতে পারো, কিন্তু আমাদের দেশীয় লোককে দিয়ে তোমাকে অ্যাসেম্বল করাতে হবে, কাজে লাগাতে হবে। তো তার জন্য কি হচ্ছে, একটু ট্যাক্সটা কিন্তু ভারত সরকার কমিয়ে দিচ্ছে ওদের কাছে। তার জন্য কিন্তু এই কর্পোরেট ট্যাক্সটা আগে যে পরিমাণ ভারত সরকার যে প্রফিটটা পেত, এখন কিন্তু সেই প্রফিট পায় না। বুঝতে পেরেছো? হুম। তো সেই ক্ষেত্রে যে ট্যাক্সটা যে পরিমাণ ছিল সেটা 40%, প্রায় টাকা মানে 100 টাকায় 40 টাকা মতো ট্যাক্স নিয়ে নিত ভারত সরকার। হুম। এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে মোটামুটি কর্পোরেট ট্যাক্স। এরপরে দেখতে পেয়েছি ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স যারা ইনকাম করে, ভালো গভর্নমেন্ট সার্ভিস করে, যাদের এখন মনে হয় ওই ইনকামটা 40 না 50 হাজার টাকার উপরে এবং বছরে 8 লাখ টাকার মনে হয় উপরে যদি হয়ে যায়, তখন কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসে। বুঝতে পারলে? সম্ভবত এটা নিয়ম কতটা চেঞ্জ হয়েছে কিনা জানি না, এটা প্রতি বছর গভর্নমেন্ট ওই সময়কার সোশিও ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই পলিসিটা চেঞ্জ করে। বুঝতে পারলে? এটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স দিতে হয়, প্যান নাম্বার দেওয়া থাকলেই সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, ও ট্যাক্স চলে আসবে। আবার এমনিও আমার একজন পরিচিত, উনি ব্যাংকে রেখেছিলেন 38 লাখ টাকা, এই বছর তার 15 হাজার টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। জানেই না, ট্যাক্স ফাইল তৈরি করতে হয় সেই ক্ষেত্রে। গভর্নমেন্টকে বলতে হয় যে আমি আমার এত টাকা আমার বছরে ট্রানজেকশন হবে, এই জন্য ট্যাক্স ফাইল বানাতে হয়। বুঝতে পারলে? ট্যাক্স ফাইলে ওখানে একটা পার্টিকুলার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইউনিট গভর্নমেন্টকে তুমি যদি প্রোভাইড করে দাও, তাহলে গভর্নমেন্ট আর তোমার ট্যাক্স কাটবে না। বুঝতে পেরেছো? তাহলে এই এই ইনকাম ট্যাক্স থেকেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা মানে ইনকাম হয়। এই ইনকাম ট্যাক্স এর যে মানিটা আসে, সেই মানিটা শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্ট পায় ভারতের তা নয়, 3% লোক এই ইনকাম ইনকাম ট্যাক্স, ট্যাক্স দেয়, অন্য হ্যাঁ, কান্ট্রিতে সেই যেটা ক্ষেত্রে কিন্তু 60% ইউনিয়ন এর এন্ড, উপরে। হ্যাঁ, ইউনিয়ন এবং কেন 3% দেয়, তার পিছনে কারণ কি? ভারতে কেন 3% লোক ইনকাম ট্যাক্স দেয়? এর কারণ মানে ইনকাম কম ভারতে হতে পারে, অথবা অন্য কোনো অসৎ একদম উপায়ে হতে পারে। ইনকাম কম হতে পারে। হ্যাঁ, এই কালো টাকা হতে পারে 1 নম্বর। হ্যাঁ, অথবা তুমি দেখবে, তুমি একটা বড় ভালো একটা দোকানে যাবে, হয়তো বেশি দামের জিনিস তুমি কিনছো, তোমাকে বলবে যে আপনি নিয়ে যান, আপনাকে কিন্তু আমি হ্যান্ড বিল দিচ্ছি, আপনাকে কিন্তু জিএসটি বিল দিতে পারছি না। তাতে জিএসটি বিল দিলে আপনাকে কিন্তু আরো 2000 টাকা কি 5000 টাকা এক্সট্রা দিতে হবে। আমরা সাধারণ মানুষ বলবো ঠিক আছে, এই তো সিম্পল জিনিস, তুমি তুমি সিম্পল বিভিন্ন আহ, আহ, যে ট্রাস্ট আছে না, ট্রাস্ট, ট্রাস্ট গুলোতে তুমি যে ডোনেট করতে চাও, সেখানে অনেক নিয়ম আছে। বা তারা তোমাকে যে বিলটা কেটে দিচ্ছে, ওই যে বিলটা বানানোর জন্য গভর্নমেন্টকে কিন্তু একটা ট্যাক্স পেমেন্ট করতে হয়। আমি নিজেই একটা ট্রাস্টের সঙ্গে যুক্ত আছি, ট্রাস্টের বিল বানাতে গিয়েছিলাম। তো আমাকে বললো যে আপনাকে যদি জিএসটি বিল দেই, তাহলে কিন্তু 12% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? আর যদি আপনি নর্মাল নেন, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দেওয়া হবে, ট্যাক্স দিতে হবে। আমি নর্মাল নিলাম, দিয়ে নিজের নিজের নাম করে দিয়ে দিয়ে দিলাম, মানে অসৎ উপায় অবলম্বন করে। তাহলে এখানে কিন্তু গভর্নমেন্টের কিছু প্রফিট হলো না। মানে বুঝতে পেরেছো? আপনার লাভ, হ্যাঁ, বলো বলো। শোনা যাচ্ছে না। ক্রেতা দুজনেই লাভ হয় বিল না করলে। হ্যাঁ, বিলটা আমি নিলাম না, সেক্ষেত্রে আমাকে একটা হ্যান্ড বিল একটু কাগজে লিখে দিয়ে দিল। এবারে আমাদের যেটা সমস্যা হয়, আমাদের ট্রাস্টের যে বিভিন্ন ফাইল থাকে, টিজি বলো আর অনেক কিছু থাকে, মানে যেখান থেকে আমরা ধরো আমাদের ট্রাস্টে কেউ টাকা দিল, আমরা কিন্তু তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিয়ম আছে সেই অনুসারে তাকে আমি ছাড় দেবো। মানে উনি ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন, যে যে সার্ভিস হোল্ডার ইনকাম ট্যাক্স দেন, উনি যদি আমাদের ডোনেট করেন উনি ছাড় পাবেন। কিন্তু এই যে তখন কিন্তু আমাকে দেখাতে হচ্ছে যে এই বিল বানানোর জন্য বিলটাকে না বলে আমি অন্য কোনো জায়গায় খরচ হয়েছে বলে আমাকে একটা এক্সট্রা বিল দিতে হচ্ছে। ধরো আমি পেন কিনেছি, জেরক্সের পেজ কিনেছি, জেরক্স করেছি, এই দিকে কিন্তু আমাদেরকে তখন আবার দিতে হয়। বুঝতে পারলে? যে এইভাবে আমি টাকাটা খরচা করেছি, মানে আমাকে অন্য অন্য প্রসিডিওরে দেখে দিতে হয়। মানে যেমন নিয়ম আছে, নিয়মের একটু ফাঁক ফোকর আছে। বুঝতে পেরেছো? তো এই ইনকাম ট্যাক্সটা কিন্তু একটা ভালো ট্যাক্স, এখান থেকে কিন্তু গভর্নমেন্টে যাই, এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ ট্যাক্স, কারণ এই জায়গাটা থেকে তুমি আহ, বাঁচতে পারবে না অতি সহজে। বুঝতে পারলে? এরপরে বলেছে দেখো ক্যাপিটাল গেইন ট্যাক্স। কথাটার মধ্যে উত্তর আছে দেখো, ক্যাপিটাল মানে কি? টাকা। গেইন হয়, সেটা সেটা কিভাবে হতে পারে? ধরো আহ, ধরো তুমি একটা ফ্ল্যাট কিনেছো, ঠিক আছে? তো তো
তুমি চাইছো যে ফ্ল্যাটটাকে 2-5 বছর ইউজ করেছো, তুমি ফ্ল্যাটটাকে বিক্রি করতে চাও। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু একটা গভর্নমেন্টকে বিক্রি করার জন্য তুমি তো সেই কাগজপত্র বানাবে, তোমার রেজিস্ট্রি হবে, কত টাকায় বানাবে সেটা হবে, তার মানে তুমি তোমাকে কিন্তু ট্যাক্সের আন্ডারে তুমি পড়ে যাবে। ঠিক আছে, সেই ধরনের ট্যাক্স গুলো কিন্তু সেই এই ট্যাক্স গুলো কিন্তু ডাইরেক্ট ট্যাক্স, এগুলোকে বলে ক্যাপিটাল গেইন ট্যাক্স। এর ভিতরে নানান ধরনের এই ট্যাক্সের চার্জটা হয় 20% চার্জ করে। হুম আহ, নানান ধরনের এগুলো হয়। এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল গেইন ট্যাক্স 1946-এ ইন্ট্রোডিউসড হয়েছিল এবং 1948-এ অ্যাবলিশড হয়ে যায়। আবার পরবর্তীকালে 1957-এ কিন্তু এটা আবার পুনরায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে আসে এবং এই ট্যাক্সটা কিন্তু পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়। বোঝা গেল? কোনো ডাউট আছে? ওকে, এরপরে আছে দেখো ওয়েলথ ট্যাক্স। ওয়েলথ ট্যাক্সটা কিরকম? ওয়েলথ ট্যাক্স ইজ এ অ্যানুয়াল লেভিড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট কম্বাইন্ড দ্য ভ্যালু অফ অল অ্যাসেটস রিকভার্ড বাই ইন্ডিয়ান ইন্ডিভিজুয়ালস, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিজ এন্ড কোম্পানিজ। এই ওয়েলথ ট্যাক্স মানে বেঁচে থাকার জন্য ট্যাক্স। এটা আমরা যে হাউস বিল্ডিং এর ট্যাক্স দেই, গ্রামের মানুষ যারা গ্রাম বা শহরে থাকে তোমাদের দেখবে একটা ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স। এটা কি রকম ট্যাক্স? ওয়েলথে 1% অর নেট ওয়েলথ অ্যাবাভ 15 লাখ, মানে এটা খুব কম। 1957-এ কিন্তু এই ধরনের ট্যাক্সটা ইন্ট্রোডিউস হয়। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এরপর দেখো আছে দেখো গিফট ট্যাক্স। এইটা 1958-এ আসে বা 1958-এ প্রথম স্টার্ট হয় এবং 1998-এ এই ট্যাক্সের নিয়মকানুনগুলো একটুখানি চেঞ্জ হয়। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ট্যাক্স। এই ট্যাক্সটা তুমি যদি কাউকে গিফট করো 50,000 টাকার বেশি, ঠিক আছে, যদি গিফট করো সেই ক্ষেত্রে এই ট্যাক্সের মধ্যে তুমি পড়ে যাবে। তুমি যদি আমাকে 50,000 টাকা গিফট করো, মানে পারপাস যদি গিফট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু ট্যাক্সে পড়ে যাবে। হুম এরপরে আছে দেখো সার্ভিস ট্যাক্স। এখান থেকে একদম ক্লিয়ারলি কত সালে ইন্ট্রোডিউসড হয় এবং কত পার্সেন্ট ট্যাক্স, এই দুটোই পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে নেওয়া হয়, এই তিনটে জিনিস লাগবে প্রতিটা ক্ষেত্রে। এই সার্ভিস ট্যাক্সটা একমাত্র ট্যাক্স যেটা ভারতবর্ষের জম্মু কাশ্মীর রাজ্যে লাগে না। ঠিক আছে, এটা ইন্ট্রোডিউসড হয় 1994-এ সার্ভিস ট্যাক্স। সার্ভিস এখন ট্যাক্সটা কত পার্সেন্ট? কি লাগে না, চেঞ্জ হয়েছে? এখন এখন জানি না, বলছে এখনো কি লাগে না জম্মু এখন কাশ্মীর? জানি না, আমার এই মুহূর্তে ইনফরমেশন নেই। তবে জম্মু কাশ্মীর যেহেতু স্পেশাল স্ট্যাটাস পেয়েছে, আমার মনে হয় না ওখানে অ্যাপ্লিকেবল হবে। মানে ওখানে যে সমস্ত ট্রাভেল এজেন্সি, যেহেতু জম্মু কাশ্মীর একটা টুরিস্ট স্পট, ঠিক আছে, সেখান থেকে গভর্নমেন্ট বহু টাকা ইনকাম করে বিভিন্ন ভাবে, যেটা এয়ারওয়েজ হোক, রেল, সড়ক, বিভিন্ন দিক থেকে পায়। ওই জন্য এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্টে কিন্তু সেবা বা হসপিটালে বা ইমার্জেন্সি কন্ডিশনে কিন্তু ট্যাক্স নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? যেহেতু ওইটা হচ্ছে মাউন্টেনিয়াস রিজিয়ন, মানে টপোগ্রাফিক্যাল এরিয়া রয়েছে, তার জন্য এই সার্ভিস ট্যাক্সটা ওখানে নেওয়া হয় না। আশা রাখছি এখনো নেওয়া হয় না, আমি পরের দিন বলে দিতে পারবো যে জম্মু কাশ্মীরে নেওয়া হয় কি নেওয়া হয় না। ক্লিয়ার? এরপরে যে ট্যাক্সটা আছে এটা বলে ম্যাপ ট্যাক্স। ম্যাপ ট্যাক্সটা মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। দেখো কখন অ্যাপ্লিকেবল? ইট ইজ অ্যাপ্লিকেবল অন কোম্পানিজ হুজ বুক প্রফিট হাই এনাফ টু qualify tax and yet to the several rabbits of the income tax and avoid tax in zero tax with the company। ধরো মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স কারা দেয়? এই ধরনের ট্যাক্স হচ্ছে তারাই দেয়। ধরো আমার একটা কোম্পানি আছে, ঠিক আছে, আমার একটা কোম্পানি আছে, আমি আমার কোম্পানিতে আমার ইয়ারলি ট্রানজাকশন প্রচুর হয়, ইয়ারলি প্রচুর টাকা আমি ইনকাম করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার এই ট্যাক্স গুলোকে আমি গভর্নমেন্টের ট্যাক্স দিতে চাই না। যেমন রিলায়েন্স, টাটা, ওরা কি করে দেখবে, একটা স্কলারশিপ সেকশন খুলে রেখেছে, তাই না? কেন খুলে রেখেছে বলো তো? খুলে রেখেছে, তারা বলবে যে আমরা সোসাইটি ডেভেলপমেন্টে বিভিন্ন ধরনের কাজ করছি, সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করছি, তাহলে আমাদের একটু ট্যাক্সটা কমিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় খুব অল্প, সেই জন্য এইরকম ট্যাক্স বলা হয় মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। বুঝতে পারলে? এরপরে আছে দেখো অনেক ধরনের ট্যাক্স হয়, ট্যাক্স করলে শেষ হবে। এরপরে যে ট্যাক্স দেখো সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটা 2004-এ ইন্ট্রোডিউসড হয়
এই 2004-এ ইন্ট্রোডিউসড হওয়ার পর কি হয় না, এটা কিন্তু স্টক মার্কেটে অনেকে টাকা খাটায়। জানো তো স্টক মার্কেট সম্পর্কে তোমাদের কোনো ইনফরমেশন আছে? আছে হয়? क्या बोले दिन में? আর বাকিদের কারোর আছে কোনো? দেখবে এখন গভর্নমেন্ট দেখবে কত টাকা দেয় এখন। এখন গভর্নমেন্ট দেখবে, যদি গভর্নমেন্টে কোথাও যাও তোমাকে কিন্তু সুদ হিসাবে 444 দিন রাখলে তোমাকে কিন্তু সুদ দেবে 7.1%। মানে 100 টাকা রাখলে 7 টাকা 10 পয়সা তোমাকে সুদ দেয়। তাহলে এই সুদটা কি খুব বেশি? খুব বেশি নয়। তো গভর্নমেন্ট কিন্তু, মানুষ টাকা রাখতে কোথায় যায়? ব্যাংকে যায়, তাই না? এখন মানুষ কিন্তু একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, মানে মানুষ কি করে না, শেয়ার মার্কেটে টাকাটাকে খাটাতে চায়। কিভাবে না, শেয়ার মার্কেটে শেয়ার কিনতে হয়। হুম। তো শেয়ারের দাম যখন বাড়ে তখন কিন্তু ও টাকাটা তুলে নেয়, তার মানে ও প্রফিট করে নেয়। মানে এর জন্য ওই তোমরা 50,000 1 লাখ টাকা যারা ব্যাংকে রাখে তারা কিন্তু যায় না, যাদের লাখ লাখ টাকা বিজনেস আছে তারা কিন্তু শেয়ার মার্কেটে টাকা রাখে, এবং শেয়ার মার্কেটে টাকা খাটাতে গিয়ে বহু মানুষের টাকা আবার জলেও যায়। মানে শেয়ারের উত্থান পতন মিউচুয়াল অনুসারে ফান্ডের কিন্তু, মতো। হ্যাঁ মিউচুয়াল ফান্ডের মতন শেয়ারের উত্থান পতনের উপর কিন্তু, বা গভর্নমেন্টের পলিসির উপর, ধরো যেদিন বাজেট হলো, বাজেটের দিন দেখবে শেয়ার মার্কেট ওঠে না, চুপ থাকে। ওখানে দেখবে আদানি আদানি গ্রুপ আছে, টাটা গ্রুপ আছে, রিলায়েন্স গ্রুপ আছে, বিভিন্ন কোম্পানি তাদের শেয়ার রেখেছে, তারাও টাকা খাটাচ্ছে মার্কেটে। মানে তোমার টাকাটাকে ওখানে প্রসেসিং করানো হয়। যে কোম্পানিতে তুমি টাকা রাখলে সেই কোম্পানি তোমার টাকাটাকে নিয়ে অন্য কোনো কাজে সে লাগালো, তার বিনিময়ে ওদের শেয়ার ওঠে নামে, একটা ভিতরে একটা ইন্টারনাল পলিসি রয়েছে ওদের। ঠিক আছে, কখনো কখনো বেড়ে যাবে, কখনো কমে যাবে, এর উপর ডিপেন্ড করে কিন্তু মানুষ টাকা রাখে। তাহলে এই যে শেয়ার মার্কেটে যদি টাকা রাখতে চাই, তখন কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেখানে সিকিউরিটির সমস্যা দেখতে পাওয়া যায়। সিকিউরিটি কি ধরনের সমস্যা? যে স্টক মার্কেটে টাকা কিন্তু মরে গেলে গভর্নমেন্ট কখনো দায়ী থাকে না। দেখবে যে সমস্ত বীমা এজেন্সি গুলো আছে, সিম্পল, তোমরা জানো কি যে যখন কোনো ব্যাংক যদি চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিয়ম কি আছে জানো? ব্যাংক তোমার টাকা ফেরত দিতে বাধ্য নয়। ওই কত 50,000 টাকা না 1 লাখ টাকা পর্যন্ত তোমাকে ফেরত দেবে, বাকি দিতে বাধ্য নয়, যদি কখনো ব্যাংক চুরি হয়ে যায়। এটা গভর্নমেন্টের রুলস আছে, প্রচুর মানুষ জানে না। হ্যাঁ, এরকম নিয়মগুলো আছে। তো শেয়ার মার্কেটে টাকা রাখলে, এই দেখবো টিভিতে অ্যাডভার্টাইজ দিয়ে লাস্টে একটা দিয়ে দেয়, যে বলে দেয় যে নিজের এতে মার্কেট খেলুন, রিস্ক। বা হ্যাঁ মার্কেট রিস্ক। বা দেখবে এই ড্রিম 11, বা এই দেখবে, বা মাই সার্কেল 11, বিভিন্ন ধরনের দেখবে কোম্পানিগুলো, দেখবে আইপিএল এর সময় উদ্ভব হয়, তারপর দেখবে আবার চুপ হয়ে যায়। কোম্পানিগুলো কি তার মানে থাকে না? থাকে। এবং লাস্টে বলে দেয় যে তুমি টাকা লাগাবে, তোমার এই নিজের রিস্কে টাকা লাগাবে। তাহলে মানুষ কি খুঁজছে না, প্রফিট খুঁজছে। এই প্রফিট খুঁজতে গিয়ে কি করছে, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে। তার মানে কারা লাগায় বলতে, যাদের প্রচুর টাকা, একটা ব্ল্যাক মানি আছে, তারা কি করে অল্প সময় টাকাটা ওইখানে খাটিয়ে বেশি পরিমাণ ইনকাম করে নিতে চায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু সেই রকম ক্ষেত্রে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিতে হয়। বুঝতে পারলে? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিতে হয়। হ্যাঁ। এরপরে বলেছে দেখো কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। কমোডিটি মানে পণ্য। পণ্য কিরকম পণ্য? নন এগ্রিকালচারাল কমোডিটি, মানে কৃষিবিহীন যে সমস্ত পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোতে 0.01% কিন্তু ট্যাক্স প্রোভাইড করতে হয় গভর্নমেন্টকে। এরপর দেখো আছে, দেখো এক্সপেন্ডিচার ট্যাক্স। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচা আমরা যে করি, খরচ করি আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনি। তো এই ধরনের ট্যাক্সটা কিন্তু 1957-এ আসে। এবং আহ, এখানে মানুষ যে খরচ করে বা মানুষ যে সঞ্চয় করে, তার উপর কিন্তু গভর্নমেন্ট একটা ট্যাক্স কাটে। সেটা আমরা বুঝতে পারি না, সেটা কিন্তু ট্যাক্স কাটে। ধরো আহ, তুমি গ্রামের দোকানে জামা কাপড় কিনতে গেলে, তুমি মনে করো যে তুমি দাম দর করে জামা কাপড়টা কেনো, তাই না? উনি বললেন যে 500 টাকা, তুমি বললে যে না কাকু 250 টাকায় দিই, তাই না? ও কিন্তু তোমাকে 250 টাকার জিনিসটা হয়তো 270 টাকা 75 টাকায় দিয়ে দিল। তাহলে ও যেখান থেকে কিনে এনেছে, সেখান থেকে কি ও ট্যাক্স দিয়ে কিনে আনেনি? ও ট্যাক্স দিয়ে কিনে আনেনি।
বা ট্যাক্স দিয়ে কিনে এনেছে, দুরকম ঘটনা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু প্রোডাকশনটা যেখানে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে সেখান থেকে মার্কেটে ছাড়ার সময় কিন্তু যে কোম্পানি প্রথম প্রোডাকশন তৈরি করে, ধরো আমি একটা জামা কাপড়ের বিজনেস করি, আমার কোম্পানি রয়েছে, আমি প্রোডাকশনটা মার্কেটে ছেড়ে দিলাম, ঠিক আছে? তা মার্কেটে ছেড়ে দিলাম মানে আমার কাছ থেকে যারা যারা কিনলো তারা কিন্তু আমাকে প্রপার ভাউচার, প্রপার জিএসটি বিল দিয়ে ওরা কিন্তু নিয়ে গেল। তারপরে কি করে ওরা ওরা নিজেরাই স্টিকার বসায়, স্টিকার বসিয়ে জিনিসটার দাম বাড়িয়ে এবার আবার ছাড়লো। সেই জিনিসটা তোমার গ্রামের বা ছোট দোকান নিয়ে এলো, সে নিয়ে এসে সে আবার তার মতো করে বিক্রি করলো, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে তুমি ভাবলে হয়তো যে আমাকে তো এই তো দোকানটা কমে দিয়েছে, ছাড় দিয়েছে, তার মানে আমার এখানে কোনো ট্যাক্স দেইনি, কিন্তু না, ওর উপরেই কিন্তু একটা ট্যাক্স কিন্তু অলরেডি ও যেখান থেকে প্রথম কিনে এনেছে সেখানে পেমেন্ট করছে। হয়তো প্রফিটের মার্জিনটা দোকানদার বেশি রেখেছে, তার জন্য ট্যাক্সটা তুমি বুঝতে পারছো না, কিন্তু ট্যাক্স দেয়। সেই ধরনের ট্যাক্স গুলোকে বলা হয় এক্সপেন্ডিচার ট্যাক্স, বুঝতে পারলে? এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নন রেভিনিউ ট্যাক্স। নন রেভিনিউ ট্যাক্স বলতে নন রেভিনিউ ট্যাক্স এগুলো যেমন রয়েছে বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিস, জেনারেল সার্ভিস, ইকোনমিক সার্ভিস, এগুলো নিয়ে আমি একটু বলে দিচ্ছি। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। ধরো বলেছে দেখো ইন্টারেস্ট রিসিপেন্টস, ব্যাপারটা কি? ইন্টারেস্ট রিসিপেন্টস ইনক্লুডিং ইন্টারেস্ট ফ্রম স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, interest payable by railway in lieu of tax, railway passenger fees and other receipts. তোমরা রিজার্ভেশন করেছো কখনো? তো করেছো? রিজার্ভেশন করার সময় রিজার্ভেশন বলতে দেখবে কোন সংরক্ষণ? এই রেলওয়ে রিজার্ভেশন, রেলওয়েতে কোনো জায়গা হ্যাঁ থেকে স্যার। কোথাও যাওয়ার জন্য যদি ট্রেনে যদি রিজার্ভেশন করো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে এক প্রকার ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? যেমন আমরা যে লোকাল টিকিট কাটি, তাই না? তুমি ভাবলে 5 টাকার টিকিট, 10 টাকার টিকিট, 30 টাকার টিকিট, 50 টাকার টিকিট, সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো ট্যাক্স হিসাবে কিন্তু ওটা গভর্নমেন্টের কাছে জমা হয় না, ওটা গভর্নমেন্টের ডাইরেক্ট রেভিনিউ হিসাবে জমা হয়, বুঝতে পারলে? কারণ কেন হয় না, এই জিনিসগুলো হচ্ছে পাবলিক সেক্টরের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড, বুঝতে পেরেছো? বা তুমি ধরো কোনো একটা পাবলিক সেক্টর থেকে যদি লোন নাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে সেভাবে কোনো ট্যাক্স দিতে হয় না। দেখবে বিভিন্ন ধরনের সেলফ হেল্প গ্রুপ থাকে না, বলে না যে গ্রুপ থেকে টাকা নিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সুদের হারটা অনেক কম দিচ্ছে, হয়তো 1% কি 2% সুদের হার দিচ্ছে। ওই ধরনের ট্যাক্স গুলো কিন্তু নন ট্যাক্স রেভিনিউ, এগুলোর প্রভিশন আছে গভর্নমেন্টে। এরপরে আছে দেখো ডিভিডেন্ডস এন্ড প্রফিটস। ডিভিডেন্ডস ফ্রম পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এন্ড অন আদার ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ডস, সারপ্লাস এন্ড প্রফিট, রেভিনিউ, রিজার্ভ ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো প্রফিট। আমাদের দেশে প্রফিট এবং লস, দেখো ইকোনমির সঙ্গে যে দুটো ওয়ার্ড জড়িত সেটা একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস। তাহলে এই যে প্রফিট এবং লস এটা এটা ডিটারমাইন্ড করে কে? এটা ডিটারমাইন্ড করে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক কি করে? তার আন্ডারটেকিং যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোকে বলে যে তোমার ব্যাংক এখন প্রফিট করছে, তোমার ব্যাংক এখন লস করছে। তো এই প্রফিট এবং লসের উপর ডিপেন্ড করে কি না গভর্নমেন্ট দেখে যে ওভারঅল প্রফিট হয়েছে না দেশের লস হয়েছে ব্যাংকিং সেক্টরে। যদি প্রফিট হয় তাহলে গভর্নমেন্ট কি করে সুদের হারটাকে এবার একটু নিয়ে নড়াচড়া করে, ঠিক আছে? যে সুদের হারটা এবার একটু এতটা প্রফিট হয়েছে, তার মানে একটু যদি সুদের হার বাড়াই তাহলে আমাদের কতটা আমরা রাখতে পারবো, কতটা ব্যাংক রাখতে পারবে, এরকম একটা ওরা রেশিও মেনটেন করে চলে। তো সেই ক্ষেত্র থেকেও কিন্তু গভর্নমেন্ট খুব অল্প পরিমাণে ট্যাক্স পায়, তো সেই ট্যাক্সটাকেও কিন্তু বলা হয় নন ট্যাক্স রেভিনিউ, বোঝা গেল? আচ্ছা, এরপরে আছে দেখো ফিসকাল সার্ভিস। এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রফিট আছে, দেখো যেমন আমরা যে টাকা ইউজ করি, বিভিন্ন ধরনের কয়েন ইউজ করি না, টাকার কয়েন, বা আমরা যে নোট গুলো ইউজ করি, এই নোট বা কয়েন এগুলো তৈরি করতে কিন্তু গভর্নমেন্টের খরচ হয়, তাই না? কিন্তু গভর্নমেন্ট এটা কিন্তু করে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট করে। কতটা নোট বানানো হবে, ছাপানো হবে, কতগুলো কয়েন আমি মার্কেটে ছাড়বো, এটা মার্কেটের উপর সার্ভে করে। দেখো বিভিন্ন ধরনের দেখবে ব্যাংকের সামনে
অনেকে দেখবে নতুন নতুন নোট নিয়ে দাঁড়িয়ে থাকে, তুমি পুরোনো কাটা ফাটা নোট নিয়ে যাও, ওরা নিয়ে নেবে, তার বিনিময়ে তোমাকে একটা টাকা পেমেন্ট ওরা দেয়। এই ধরনের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের সেভাবে ট্যাক্স আসে না, কারণ ওই পুরোনো ফাটা নোটটা তুমি যাকে দিচ্ছ সে কিন্তু পুরোনো ফাটা নোটটা কিন্তু নিয়ে নিচ্ছে, সে কিন্তু প্রফিট করছে, সে ব্যাংকে দিয়ে ব্যাংক ওকে আবার টাকাটা কিছুটা পরিমাণ কেটে দিচ্ছে। তো তারা জানে যে কোন নোটটা কতটা কাটা থাকলে কত টাকা ব্যাংক দেবে, যারা এই ধরনের মানে কারবার করে তারা কিন্তু জানে, কিন্তু প্রফিট করছে হচ্ছে মিডিয়েটার, কিন্তু গভর্নমেন্ট এখান থেকে সে পরিমাণ কিছু ট্যাক্স পায় না। তারপরে কিছুদিন আগে দেখবে আজকে আমরা এখনকার দিনে দাঁড়িয়ে যে কয়েন গুলো ইউজ করি, 1 টাকা 2 টাকার কয়েন, আজ থেকে 5-10 বছর আগে কি এই কয়েন গুলো ছিল? একটু ভারী রকম কয়েন ছিল না, একটু ভারী একটু ডিজাইন ওয়ালা 1 টাকার 2 টাকার কয়েন ছিল। এখন সেই কয়েন গুলো দেখা যায় না কেন বল? এখন দেখবে অন্যরকম কয়েন এসছে, চকচকে কয়েন এসছে, তৈরি এখনকার দিনে, হচ্ছে ছোট হালকা। বাংলাদেশে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ, সব ব্লেড তৈরি হয় ব্লেড 1 টাকা তৈরি দিয়ে হচ্ছে। হ্যাঁ ব্লেড তৈরি হচ্ছে, তাহলে 1 টাকার যদি কয়েন দিয়ে যদি 10টা ব্লেড তৈরি হয়, তাহলে 1 টাকার ভ্যালু তো 10 টাকা হয়ে গেল, তাই না? তো এই জন্য গভর্নমেন্ট কিন্তু পলিসি চেঞ্জ করে এই পুরোনো কয়েন গুলোকে তুলে নিচ্ছে, তুলে নিয়ে আবার নতুন ধরনের কয়েন ইন্ট্রোডিউস করছে। সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের খরচা হচ্ছে, কিন্তু সেই পরিমাণে প্রফিট হচ্ছে না। এরপরে বিভিন্ন ধরনের জেনারেল সার্ভিস প্রোভাইড করে গভর্নমেন্ট, যেগুলো থেকে কোনো সেভাবে ট্যাক্স পায় না, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তুমি তো যাও পোস্ট অফিস, ব্যাংকে গিয়ে কিছু বলে চলে এলে, বা যারা পাবলিক সার্ভিস আছে, যারা ফিস কালেকশন করে, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে পুলিশ ফোর্স আছে, এরা যে সমস্ত ফিস গুলো দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সেভাবে কোনো টাকা পায় না। এই যে বলেছে রেভিনিউ ফ্রম প্রিন্টিং প্রেস পাবলিশড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিফেন্স সার্ভিস অর্ডিন্যান্স, এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে কিন্তু গভর্নমেন্ট টাকা দেয়, কিন্তু গভর্নমেন্ট নিজে টাকা কিছু পায় না। বুঝতে পারলে? এরপরে যেটা আছে তোমাদের দেখো, এক্সপেন্ডিচার ফর ইউনিয়ন গভর্নমেন্ট। এতক্ষণ পর্যন্ত তো তোমরা জানলে যে গভর্নমেন্ট কোথায় থেকে টাকা পায়, টাকাগুলো খরচা করে কি করে। দেখো, ভারত সরকার যে টাকা পায় সেই টাকাগুলো দুভাবে খরচা করে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট পারপাসে খরচা করে, আর একটা হচ্ছে নন ডেভেলপমেন্ট পারপাসে খরচা করে। ডেভেলপমেন্ট পারপাসে খরচা করে বলতে কিরকম ডেভেলপমেন্ট পারপাসে খরচা করে? দেখো, আমাদের এখন দেখছো বন্দে ভারত দিচ্ছে, ভালো ভালো ট্রেন দিচ্ছে, মেট্রো দিচ্ছে, হেলথ ফ্যাসিলিটিস জন্য এইমস চালু হচ্ছে, বড় বড় সেন্ট্রাল ইউনিভার্সিটি আইআইটি এগুলো চালু করছে। এগুলো হচ্ছে সমস্ত ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার, মানে ডেভেলপমেন্ট, দেশের ডেভেলপমেন্টের জন্য খরচপাতি করছে। আর নন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার কি কি? নন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার বলতে ধরো যারা ট্যাক্স কালেক্ট করে, ভারতের যে ডিফেন্সটা তো হচ্ছে নন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার। ডিফেন্সটা কি? ভারতের সিকিউরিটির জন্য। সেই ক্ষেত্রে কিন্তু মানে ভারতবর্ষের তেমন কিছু, মানে ভারতবর্ষের সিকিউরিটি লঙ্ঘিত হয়, কিন্তু তুমি যদি একটা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তৈরি করে, সেখানে গভর্নমেন্ট ইকোনমি আসার মানে সম্ভাবনা আছে। এডুকেশনের ইনস্টিটিউশন যদি তুমি তৈরি করো, তাহলে রিসার্চ হবে, দেশের একটা ইকোনমি আসার সম্ভাবনা রয়েছে। হেলথ কেয়ার সিস্টেম যদি তৈরি করে, ইরিগেশন যদি তৈরি করে, ইরিগেশন সিস্টেম থাকলে বিস্তীর্ণ অঞ্চলে জলসেচ করবো, তাহলে কৃষিজ প্রোডাকশন হবে। এখানে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের কেস জড়িত আছে। কিন্তু এই যে ডিফেন্স বা ট্যাক্স কালেকশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা এই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কি হয়, কোন ধরনের ডেভেলপমেন্টের ইস্যু গুলো থাকে না। বুঝতে পারলে? কিন্তু এই ধরনের এক্সপেন্ডিচার গুলো গভর্নমেন্টের হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার হয়, সেগুলোকে বিভিন্ন প্ল্যান করে গভর্নমেন্ট সার্ভে করে দেখলো যে আহ, যে এই শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যদি মেট্রো যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট হবে, খুব ভালো ইকোনমি হবে। তো তার জন্য, তার ফলস্বরূপ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চালু করছে, কোথায় ফ্লাইওভার তৈরি করছে, কোথাও আন্ডারপাস তৈরি করছে। তাহলে এই যে ছোট ছোট কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে প্ল্যান নিতে হয়। এই প্ল্যান গুলোকে বলা হয় সেন্ট্রাল প্ল্যান। মানে প্ল্যান দু রকম হতে পারে, একটা হচ্ছে সেন্ট্রাল প্ল্যান, আর একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট। ধরো কোনো কাজ, ধরো ধরো এখন ফারাক্কা ব্রিজের উপর দেখবে আর একটা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি করা হয় না, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট একা প্ল্যান নিতে পারে না, স্টেট গভর্নমেন্টকে বলবে যে আপনার জমি দিন, আপনি কিছু হেল্প করুন, আমিও কিছু হেল্প করি, তাতে রাজ্যেরও ডেভেলপমেন্ট হবে,
আর দেশের সড়ক পরিবহনের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে। তো এই যে ধরনের প্ল্যান, এই প্ল্যানগুলো কিন্তু গভর্নমেন্ট করে থাকে। তো এই প্ল্যান গুলো করতে গিয়ে কিন্তু অনেক পরিমাণ ভারতের খরচা হয়, আর কিছু নন প্ল্যান এক্সপেন্ডিচার হয়। ধরো হঠাৎ করে আমাদের দেশে তোমরা জানো যে যখন এই যে ঝড় ঝঞ্ঝা, সুনামি, বন্যা, এই ধরনের কারবার গুলো তো হয়েই থাকে, ফিজিক্যাল বা ন্যাচারাল ক্যালামিটিস গুলো হয়েই calamity যেগুলো। থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট একটা প্ল্যান করে একটা টাকা রাখে, ঠিক আছে। কিন্তু দেখা যায় কখনো কখনো ন্যাচারাল ক্যালামিটিস এর প্রাধান্য এত বেশি হয়ে যায়, ধরো আমফানের সময় এতটা পরিমাণে হয়ে গেছিল যে কেন্দ্র সরকার যতটাই টাকা দিচ্ছে তাও কোনোভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারছে না। তখন কিন্তু গভর্নমেন্টের নন প্ল্যান এক্সপেন্ডিচার হয়ে যায়, বুঝতে পারলে। এই ধরনের খরচাগুলো কিন্তু ভারত সরকারের হয়। হ্যাঁ, এরপর দেখো, এরপরে এই ধরনের এক্সপেন্ডিচার গুলোকে কতগুলো ভাগে ভাগ করেছে দেখো। ইন্টারেস্ট পেমেন্ট, গভর্নমেন্ট হ্যাড পে ইন্টারেস্ট লোন টেকেন ডিফারেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই জায়গাগুলো থেকে কিন্তু ভারত সরকার বা কোনো রাজ্য সরকার দেখবে প্রচুর পরিমাণে টাকা নেয়। তাহলে এই যে জায়গাগুলো থেকে টাকা নিচ্ছে তার মানে কি, এই জায়গাগুলোতে টাকা তো কখনো না কখনো মেটাতে হবে। তো সেটা কোথা থেকে মেটাতে হবে? তখন দেশের যদি প্রফিট হয় তখন কিন্তু গভর্নমেন্ট প্ল্যান করে কিন্তু ওদের টাকাটা মেটায়, বুঝতে পারলে। যে ডিফেন্স এক্সপেন্ডিচার, ডিফেন্স ক্ষেত্রে তো ভারতের সবচেয়ে বেশি খরচা হয় ডিফেন্সে। ন্যাশনাল রেভিনিউ যে আসে না, ন্যাশনাল ভারতবর্ষের যদি ডিফেন্সটাতে এত খরচা না হতো, ভারতবর্ষের এখনকার সময় ভারতবর্ষের ইকোনমিক ডেভেলপমেন্টের হার কিন্তু আরো বাড়তো। একটা বিপুল পরিমাণে টাকা কিন্তু এই ন্যাশনাল সিকিউরিটির একটা কস্টে কিন্তু ন্যাশনাল ইনকাম হলে সিকিউরিটিতে চলে তার যায়। মধ্যে সে হ্যাঁ, 40 টাকা সে মানে হুম, ধার শোধ করতে যায়, সে 20 টাকা 100 টাকা, ডিফেন্সে যায়। একদমই 20 টাকা ডিফেন্সে যায়, কারণ এটা আমাদের ন্যাশনাল ইস্যু। এটা না থাকলে খুব সমস্যা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় এই যে আমরা সাবসিডি নেই, এই গভর্নমেন্ট বলে তেলের দাম কমিয়ে দেবো, এই এখন গ্যাসের দাম কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওএনজিসি, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এই যে এইচপি, ভারত গ্যাস, এই যে কোম্পানিগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে গভর্নমেন্ট টাকা প্রোভাইড করে, কারণ দামটা কমিয়ে দিতে বলে। এই সাবসিডি দিতে গিয়ে কিন্তু ভারতবর্ষে প্রচুর টাকা খরচা হয়, তাই না? তাহলে এই এতগুলো ভাবে কিন্তু গভর্নমেন্ট তার খরচাপাতি গুলো করে। এক্সপেন্ডিচার অন অ্যাকুইজিশন অফ দ্য ল্যান্ড মেশিনারি, লোন গ্যারান্টেড টু স্টেট গভর্নমেন্ট বাই ইউনিয়ন গভর্নমেন্ট, অনেক কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোকে হেল্প করে, তাই না? এই যে সমস্ত কিছু জায়গা, এই সমস্ত জায়গায় কিন্তু গভর্নমেন্ট একটা বিপুল পরিমাণে অর্থ প্রোভাইড করে থাকে। মানে আমরা যদি ভাবি যে সরকার ট্যাক্স নিয়ে শুধু নিজেরাই খাচ্ছে, তা নয়। সরকারের কিন্তু নানান ধরনের প্রেসার থাকে, নানান ধরনের খরচা থাকে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে আর সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে। পরের দিন থেকে তোমাদের এই গভর্নমেন্ট স্কিম গুলো পড়াবো, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা স্কিম, সবলা, বিভিন্ন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, এটা একদিনে পড়িয়ে দেবো। এগুলোতে তেমন কিছু নেই। এই স্কিম গুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে, স্কিম পড়িয়ে দেবো, বোঝা গেল? আশা রাখছি বুঝতে পেরেছো সবাই। আর এইটা থেকে আমি কোশ্চেন গুলো পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্তই। বুঝতে পেরেছো সবাই? কোনো ডাউট আছে কারোর? ঠিক আছে স্যার। ডাউট আছে? আচ্ছা, ঠিক আছে, চলো এই পর্যন্তই। হ্যাঁ, ওকে। স্যার। ওকে।